প্রত্যেকটা লাইনে আপনারা পাবেন খবরের খনি। পুতিন তো 4 তারিখে আসছেন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আপনাদের কাগজে, দেশের কাগজে সব জেনে গেছেন 4 তারিখে আসছেন। আপনাদের মনে থাকতে পারে ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় সেটা 22 তারিখে শুরু হয়েছিল, 22শে সেপ্টেম্বর। তার ঠিক 7 দিন আগে পুতিন এখানে এসেছিলেন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কারণ উনি জানতেন আমি যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তাহলে আমার উপরে স্যাংশন চাপবে, এবং স্যাংশন চাপলে সেখান থেকে বেরোবার পথ একমাত্র ভারতবর্ষই করে দিতে পারে। তাই তেলের ব্যাপারটা ঠিকঠাক করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং তারপরে মোদিও গিয়েছিলেন, গিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয়, এটা কথাবার্তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। এটা আপনারা সবাই এটা মনে আছে। সেই পুতিন ঠিক এই সময়টা বেছে নিয়েছেন। আসার কথা ছিল 12-13 তারিখে। এই সময়টায় তিনি গত পরশু দিনকে বা গতকালকে ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তারপরে দুই রাষ্ট্রনেতাই সময় অদল বদল করে ওটাকে 4 এবং 5 তারিখ করেন। এর মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো কূটনৈতিক ব্যাপার। এক হচ্ছে, আপনাদের মনে আছে পাকিস্তান যখন অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে ভারতবর্ষ আপনার বাংলাদেশে, সেই সময় রাশিয়ান একটা যুদ্ধ জাহাজ আপনাদের ওখানে নোঙর করে এবং বলা হয় কি এটা শুভেচ্ছা সফর, ফুল দেওয়া টোয়া নেওয়া হয়। এগুলো হচ্ছে বাইরের লোক দেখানোর জন্য, আসলে নিজের উপস্থিতিটা জাহির করানোর জন্য আমেরিকা, চীন এবং পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হয়েছিল। ঠিক এই সময় পুতিন যখন আসছে তখন মালাক্কা এতে সমুদ্র যেটা রয়েছে সেখানে আপনার 3টে ডেস্ট্রয়ার এবং এক ঝাঁক সাবমেরিন রাশিয়ান অপেক্ষা করছে যখন পুতিন এখানে আসছে। তো পুতিন অনেকগুলো বার্তা নিয়ে আসে। এক হচ্ছে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র মানে লেনদেনের ব্যাপার আছে, কেনাকানির ব্যাপার রয়েছে, সেখানে ভারতবর্ষের সঙ্গে একটা অবাধ ডিল হবে। সমস্ত হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। Su-57 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। এখানে S-500 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। S-500 আমরা আরও 5টা নিচ্ছি, 5টা রয়েছে, 5 স্কোয়াড্রন রয়েছে, আরও 5 স্কোয়াড্রন মানে 10 স্কোয়াড্রন আমরা নিচ্ছি। তো যাই হোক, এখন এই যে এই ডিলগুলো হচ্ছে, এই ডিলগুলো কিন্তু সব নয়। আসল ডিলটা যেটা সেটা হচ্ছে ব্রিক্স। এই যে এই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা যেটা ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, সেই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা আবার যাতে তেজিতে শুরু হয় তার জন্য এই বৈঠকটা মেনলি মনে হচ্ছে। কারণ রাশিয়া এবং চীন দুজনেই না চায়নাকে ভরসা করে না পাকিস্তানকে ভরসা করে। আমেরিকাকে তো ভরসা করেই নয়, আমেরিকা চাপে পড়ে এখন করছে, আমেরিকাকেও ভরসা করে না, ধরে রেখে দিন আমেরিকাকে ভরসা করে না। 1971 সালে যখন ভারত বাংলাদেশ যখন যুদ্ধ হয় সেই সময়তে আপনাদের মনে আছে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, পাল্টা সোভিয়েত ইউনিয়ন, সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল, সাবমেরিন সহ পুরো ফ্লিট একবারে পাঠিয়ে দিয়েছিল। তারপরে তো একটা চুক্তি হয় যে আমরা দুজনের কেউ বঙ্গোপসাগরে যাব না, যার জন্য এখন রাশিয়ান যুদ্ধজাহাজগুলো মালাক্কায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি। এখন এই যে পাকিস্তান হঠাৎ করে আসছে, চায়নাকে বিশ্বাস নেই, কারণ এত কিছু করে দেওয়ার পরও দেখুন চায়না কিন্তু অরুণাচল প্রদেশ আমাদের বলে আবার একটা দাবি তুলেছে। দাবিটা তুললো কখন? দাবিটা তুললো সেই সময়তে যখন ইউএস এর সঙ্গে একটা আর্মস ডিল তৈরি হলো। এবার রাশিয়ার সঙ্গে যখন আর্মস ডিলটা হবে তখন ইউএস এবার খেপবে, স্বভাবতই খেপবে যে আমি তোমাদের দিলাম, আমার সঙ্গে আর্মস ডিল হলো, তুমি আবার রাশিয়া থেকে নিচ্ছ। তো ভারত আগেই বলে দিয়েছে আমার যেখান থেকে যা দরকার হবে তাই কিনব, আমি কারুর বান্দা নই, আমি কারুর নৌকর নই, আমার যেখান দিয়ে মনে হবে আমার এটা দরকার আমি সেখান দিয়ে কিনবো। এবার আপনি কি করবেন না করবেন আপনি ভেবে নিন। মার্কো রুবিও এবং জেডি ভান্সকে বলে দিয়েছিলেন। আপনারা দেখুন এত কিছু হচ্ছে, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ নিয়ে এত কিছু হচ্ছে, এখনো কিন্তু ট্রেড ডিল সই হয়নি। ট্রেড ডিল কিন্তু আটকে পড়ে রয়েছে, ট্রেড ডিল এখনো সই হয়নি, মানে পুরোপুরি ঘটনা শেষ না হওয়া পর্যন্ত ট্রেড ডিল সই হবে না। যাই হোক, এই যে পুতিন আসছেন, পুতিন এসে এখানে এক ঝাঁক লোক নিয়ে আসছেন, তার
পারিষদ নিয়ে আসছেন, এখানে প্রচুর ডিল ফিল হবে এবং একটা ক্লোজ ডোর মিটিং হবে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। যেমন 45 মিনিটের মোলাকাত হয়েছিল দুইজনের গাড়ির মধ্যে, কেউ জানতে পারেনি কি কথা হয়েছিল, আজ পর্যন্ত জানে না। এই ক্লোজ ডোর মিটিংয়ে যেটা হবে সেটাও মানে ভবিষ্যতে কেউ জানতেও পারবে না কি কথা হয়েছিল দুই নেতার মধ্যে, কেউ জানতে পারবে না। তো সেটা বেকার ও নিয়ে কথা বলে লাভ নেই। এখন এই যে উনি আসছেন, এই বার্তাটা এমন সময় আসছেন, সেই বার্তাটা আমেরিকার কাছে পৌঁছে যাচ্ছে যে এই ইউক্রেন যুদ্ধের আগে যেমন রাশিয়া যেমন ভিজিট করেছিল, আবার ঠিক মানে বাংলাদেশের ব্যাপারে যখন ভারত একটা শক্ত অবস্থানে যাচ্ছে, তখন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু আবার এখানে ভিজিট করছে। সুতরাং আমেরিকার কান খাড়া হয়ে যাবে, যতটুকু এদিক ওদিক করার চেষ্টা করুক না কেন আর করবে না। তাছাড়া ওর মাথায় আছে কিন্তু ব্রিক্স, ব্রিক্স যদি হয় তাহলে পরে মানে আমেরিকার ডলারের কিন্তু 12টা বেজে যাবে। সেটা এখন তলায় তলায় হবে এবং ইদানিং আগামী বছর 3-এর মধ্যে দেখবেন যে আমাদের টাকা ডিভ্যালুয়েট করছে। এখন আমাদের 87 টাকা তো পার ডলার, $1 দাম হচ্ছে ইন্ডিয়ান রুপি 87 টাকা। এটা দেখবেন 100-তে তুলে দেবে, নামিয়ে দেবে। মানে $1 কিনতে গেলে আমাদের 100 টাকা খরচা করতে হবে। এটা কেন করছে? এটা করছে এই কারণে, ভারতবর্ষ আপনাদের কাছে হয়তো নেগেটিভ একটা মেসেজ যেতে পারে যে ভারতবর্ষের কমছে। আসলে ভারতবর্ষের বাজার কিন্তু জিডিপি বাড়ছে, 8.2 হয়ে গিয়েছে। এত কিছু আমেরিকা করার সত্ত্বেও 8.2 জিডিপি হয়েছে। তো যাই হোক, এটা ডিভ্যালুয়েশন করা হচ্ছে এই কারণে যে যখন রিকভার করে যখন করা হচ্ছে না টাকাটা, যখন মার্কেট যখন রিকভার করে নেওয়া হচ্ছে, তখন সেই টাকাটা কিন্তু বাজারে ছাড়া হচ্ছে না, সেটা দিয়ে পুরো ডলার কেনা হচ্ছে। এই ডলারটাকে অন্তত 2-3 ট্রিলিয়ন ডলার, এখন 780 বিলিয়ন ডলার ভারতবর্ষের হাতে আছে। চেষ্টা করা হচ্ছে এটাকে 2 থেকে 3 ট্রিলিয়ন ডলারে মজুতটা করার। যখনই 3 ট্রিলিয়ন ডলার হয়ে যাবে, তখনই 2 ট্রিলিয়ন বাজারে ধূপ করে ছেড়ে দেবে। তাহলে কি হবে? ইউএস এর ডলারের দাম ধাস করে নেমে যাবে, ধাস করে নেমে যাবে। তো এই 2 ট্রিলিয়ন বাজারে ছেড়ে দেয়, তাহলে ইউএস ইকোনমি যখন 12টা বাজবে, ঠিক সেই সময়তে ব্রিক্সের মুদ্রাটা চালু করে দেবে। এটা হচ্ছে কূটনৈতিক পেছনের খেলা। এছাড়া তো আছে বাংলাদেশের মধ্যে যেটা, সেটা নিয়ে হয়তো কালকে কথাবার্তা হবে, কালকে আমি এটা কালকে জানতে পারবো, আজকে জানতে পারবো না। এবার আসি আমি বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশে এখন অখণ্ড নীরবতা। আপনাকে গতকালকে আমি বলেছি যে অ্যাডভাইজারিটা জারি করেছিল কি? অ্যাডভাইজারি জারি করেছিল ইউএস। ভারত কিন্তু ওখানে বসছিল, ভারত কিন্তু কোনো কথা বলেনি। অ্যাডভাইজারি জারি করেছে 3, 4, 5, 6 এই 4টে দিন ইউএস অ্যাডভাইজারি জারি করেছে। এবং ইউএস এটাও বলেছে যে স্পর্শকাতর সময়টা 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত চলতে পারে। ভারত কিন্তু কোনো কথা বলেনি। আজ এখনো পর্যন্ত ভারত একটা কথা উচ্চারণ করেন, এই আক্রমণের ব্যাপারে কিন্তু কোনো কথা ভারত বলেনি। যখন মারবে দুম করে মেরে দেবে, তার জন্য যা যা করার দরকার আছে সমস্ত কিছু করা হয়ে গেছে। এই যে ভারত চুপচাপ ভেতরে ভেতরে এগোচ্ছে এবং ইউএস এর এই যে আগ বাড়িয়ে কথা বলা এবং ইসলামাবাদ এবং টার্কিকে একটা বার্তা দিয়ে দেওয়া, সেটা কিন্তু ইউনূসকে খুব ভাবাচ্ছে। এর সঙ্গে রয়েছে কি কি আপনার খবরের মধ্যে থাকছে, তারেক রহমানের ফেরা। আচ্ছা, বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, আমি একে একে সবেতেই আসছি, প্রত্যেক কটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের শেষ অব্দি এটা দেখার আমি অনুরোধ করব। খলিলকে ডেকে পাঠানো হয়েছে। খলিলকে ডেকে পাঠানো, যে খলিল 3 তারিখ অব্দি থাকার কথা ছিল কাতারে। খলিলকে গত রাতে ফোন করে বলা হয়েছে তুমি আগামীকালের মধ্যে তুমি ব্যাক করো, আমাদের সোমবার দিন একটা বৈঠক আছে। ইউনূস একটা বৈঠক ডেকেছেন। বৈঠকটা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, সোমবার দিন এই সকালের দিকে, টাইমটা আমি জানতে পারিনি। এই বৈঠকটা হবে, সেখানে খলিলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কি কি কথাবার্তা হয়েছে, কি কি অবস্থা, এটা পুরোপুরি জানার জন্য। এখন পরিস্থিতি কিন্তু যমুনা থমথমে, কেউ কোনো কথা বলছে না, শুধু ফিসফাস আওয়াজ হচ্ছে ইলেকশনটা হবে তো ফেব্রুয়ারিতে। আরে হবে না তো অনেক আগে আমি বলে দিয়েছি, ইলেকশন অবধি যাবে না, এটা অনেক আগে আমি বলে দিয়েছি। ইলেকশন অবধি যাওয়ার আগে যা ঘটনা ঘটার ঘটে যাবে। এখন এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে পুতিন আসছে, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউএসকে সাইড আপ করে দেওয়া, ঠিক আছে তুমি চুপ করে বসতে থাকো, তাহলে তার ট্রেড ডিল করবো, আদারওয়াইজ কিন্তু ট্রেড ডিল করবো না। ফলে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে, না চীন কিছু বলতে পারবে, না আমেরিকা কিছু বলতে পারবে। যা করবে 2 শক্তি মিলে করবে। এটা কিন্তু একটা পয়েন্ট। আচ্ছা, এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না, এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে। তারেক রহমান কেন ফিরছেন না?
তারেক রহমান ফিরছেন না, তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গত কাল পরশুর মধ্যে হবে হয়তো, আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি যেটা বলেন যে নট নাও, গেম ইজ ওভার, মানে এখন ফেরা যাবে না, গেম ইজ ওভার, না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে। তার মানে এখন আর ফেরার তোমার উচিত হবে না, তুমি ফিরলে পরে বিপদে পড়তে পারো, যেখানে আছো সেখানে থাকো। আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনুস, গিয়ে ওখানে খলিল গিয়েছিল, শফিকুর রহমান গিয়েছিল, ডাস্টবিন শফিক সেও গিয়েছিল, দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল, দারুণ আপ্যায়ন হয়েছিল, তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল। সেই মিটিং এর কথা উল্লেখ করে এই ট্রেসির সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করে